নামহীন অনুভূতি সপ্তম পর্ব। প্রবাহমান সময় তার নিজস্ব গতিতে এগিয়ে যায়। ইতিমধ্যেই প্রায় মাস তিনেক সময় পেরিয়েছে। এখন সময়টা গ্রীষ্মকাল। সকালের নবাগত সূর্যের তেজ দীপ্ত আলোকছটা মুখে এসে পড়তেই ঘুমন্ত প্রিমা সামান্য নড়ে চড়ে উঠল। আয়নার সামনে দাঁড়িয়ে অফিসের জন্য রেডি হচ্ছিল আরশিয়ান। বিরাট কাঁচের খণ্ডে প্রিমার অস্থির প্রকৃতি দেখে দৃঢ় স্বরে বলে উঠল, মিসেস প্রিমা, জলদি উঠুন, উই আর গেটিং লেট। প্রিমা ঘুমের ঘোরে হুঁ হাঁ করে আবারও গভীর ঘুমে মগ্ন হল। আরশিয়ান স্পষ্ট শুনতে পাচ্ছে তার ভারী কি শ্বাস। ইদানিং প্রিমাটা বড্ড ঘুম কাতুরে হয়ে গেছে। বলা বাহুল্য আরশিয়ানের অতিরিক্ত আহ্লাদ দেওয়ার কুফল এইসব। আরশিয়ান পুনরায় শান্ত কণ্ঠে বলল, আপনি কি চাকরিটা হারাতে চাইছেন? আজ প্রেজেন্টেশনে গড়বড় হলে আপনার চাকরি এমনিতেও নট হয়ে যাবে। এবার কাজ হলো। প্রিমা টেনে টুনে চোখ জোড়া খুলে পিটপিটিয়ে তাকালো আয়নার সামনে দাঁড়ানো আরশিয়ানের দিকে। বিগত কয়েক মাসে রেগুলার জিমে যাওয়ার ফলস্বরূপ আরশিয়ানের বলিষ্ঠ হাত জোড়া আরেকটু পুরুষ্ট হয়েছে। বডি শেপ বিরাট পরিবর্তন এসেছে। বয়সের সংখ্যার সাথে বাহ্যিক গঠনের সৌন্দর্য যেন তত্তরিয়ে বাড়ছে। প্রিমার বড্ড হিংসে হয়, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারে না। প্রিমাকে অলস ভঙ্গিতে তাকিয়ে থাকতে দেখে আরশিয়ান দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে আসে। এলোমেলো হয়ে থাকা ওভার সাইজের টি শার্টটা ঠিক করে দিয়ে দুহাতে সামান্য বল প্রয়োগ করে প্রিমারকে কোলে তুলে মেঝেতে দাঁড় করায়। ঘটনার আকস্মিকতায় প্রিমার ভারসাম্য হারিয়ে তার বাহুতেই ধাক্কা খায়। আরশিয়ান আলতো হেসে তার পাখির ন্যায় হালকা দেহটাকে নিজের সাথে জড়িয়ে রাখে কিছুক্ষণ। আরশিয়ানের বাহুতে মুখ ডোলে প্রিমা ঘুমু ঘুমু কণ্ঠে বলে ওঠে, আমি সত্যি সত্যি এবার চাকরিটা ছেড়ে দেব। আমার উপর কাজের সব দায়িত্ব চাপিয়ে দিয়ে আপনি জিমে এবং অন্যত্র সময় দিচ্ছেন। সারা রাত খেটে খুঁটে একটুখানি ঘুমিয়েছি মাত্র। তার মধ্যে আপনি আবার কৃতজ্ঞতা প্রকাশ করার বদলে শক্তি খাটিয়ে ঘুম থেকে উঠিয়ে জোর জবরদস্তি করছেন। আরশিয়ান ঠোঁট চিপে হাসল। আসলেই বেচারির ওপর ইদানিং অতিরিক্ত কাজের প্রেশার পড়েছে, যার দরুন প্রিমার চড়ুই পাখির মতো শরীরটা পাখির পালকের ন্যায় হালকা ঠেকছে। চোখের নিচে ডার্ক সার্কেল পড়েছে, চেহারার লাবণ্যতা কমেছে। আরশিয়ান প্রিমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে কণ্ঠ বলল, এই সপ্তাহটা যাক, এরপর ঘুমানোর জন্য পুরো 3 দিন ছুটি দেওয়া হবে আপনাকে। চলবে? প্রিমা প্রত্যুত্তর করল না, কেবল তার বুকের সাথে লেপ্টে দাঁড়িয়ে রইল। আরশিয়ান আরও কিছুক্ষণ তাকে জড়িয়ে রেখে অতঃপর তাড়া দিয়ে বলে, আজকে মিস ফারজানার অফিস জয়েন করার কথা ভুলে গেছেন? সেই ঘটনার পর ফারজানা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বাধ্য হয়ে তাকে 2 মাসেরও অধিক সময় হসপিটালে কাটাতে হয়। বলা বাহুল্য এই 2 মাসেও বেশি সময়টা ইস্তিরাজ এবং ফারজানার সম্পর্কে আমূল পরিবর্তন এনেছে। পরিশেষে আজ সমস্ত ঝামেলার পাট চুকিয়ে ফারজানা পুনরায় ডিউটিতে জয়েন করছে। প্রিমা চকিতে চোখ মেলে তাকালো। কাজের চাপে ভুলে যাওয়া অপ্রত্যাশিত তথ্যটা কানে আসতেই দ্রুত প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এক দৌড়ে ছুটে যায় ওয়াশরুমে। আরশিয়ান বাইরে থেকে চিল্লিয়ে বলে, অল্প সময়ে চুল শুকোবে না, সুতরাং জাস্ট ফ্রেশ হয়ে আসেন। গোসল দেওয়ার দরকার নেই একদমই। পড়ার টেবিলে বসে বসে ঝিমাচ্ছে মেহেরিমা। ভার্সিটি থেকে এক্সামের ডেট দেওয়া হয়েছে। নাওয়া খাওয়া ভুলে বেচারি ডুবে আছে পড়ায়। তারজিয়ানের অফিস টাইমটুকু তার পড়ার টাইম, কেননা বান্দা বাসায় থাকলে টেবিলের আশেপাশেও ঘেঁষতে মন চায় না ওর। কাল থেকে বাসায় ফেরেনি তারজিয়ান। ইদানিং বড্ড বেশি কাজে ব্যস্ত থাকে সে। বাংলাদেশে অফিসের নতুন শাখা ওপেন করার কাজ চলছে, বিধায় এত ব্যস্ততা মহাশয়ের। আকাশকুসুম ভাবনার মাঝে আচমকা গম্ভীর একটা স্বর কানে আসতেই ধরফড়িয়ে উঠে বসে বেচারি। চোখ তুলে সামনে তাকাতেই দেখে তারজিয়ান আলমারি থেকে
থেকে গুরুত্বপূর্ণ ফাইল বের করতে করতে তাকে বলছে, কি ব্যাপার, রাতভর প্রেমিকে ঘুমোতে দেয়নি বুঝি? বিকৃত কথাগুলো শুনে হতভম্ব হয়ে যায় মেহেরিমা। অবাক কণ্ঠে শুধায়, কি বললেন? তার্জিয়ান নির্লিপ্ত কণ্ঠে বলে, ভুল বললাম কিছু? মেহেরিমা হকচকিয়ে উঠে বলে, কি আশ্চর্য, এইসব কেমন ধরনের কথা? আমার প্রেমিক থাকতে যাবে কেন? আমি তো বিবাহিত। তার্জিয়ান রক্তচক্ষু নিয়ে তাকায় মেহেরিমার দিকে। ধীর কদমে এগিয়ে এসে ওর মুখটা শক্ত করে চেপে ধরে বলে, এক্সকে নম্বর দেওয়ার সময় মনে ছিল না তুই বিবাহিত? আমি উচিত কথা বলেছি বলে পাপ হয়ে গেছে? মেহেরিমা ভয় সিটিয়ে গেল। গতকাল ভার্সিটি শেষে মাইন্ড রিফ্রেশ করতে একটুখানি দূরের একটা নিউ রেস্টুরেন্টে গিয়েছিল তাদের সিগনেচার রেসিপিগুলো ট্রাই করতে। খেয়ে দিয়ে বিল দেওয়ার সময় কর্তৃপক্ষ জানায় তাদের ক্যাশে পেমেন্ট করতে হবে, কার্ড কিংবা বিকাশে পেমেন্ট গ্রহণযোগ্য নয়। মেহেরিমার কাছে লিকুইড মানি না থাকায় বেচারি পড়েছিল বিপাকে। ঠিক তখনই দেবদূতের মতো সেখানে হাজির হয় আরভিদ। মেহেরিমা ওকে দেখে ছিটকে সরে আসতে নিলে আরভিদ সৌজন্যমূলক কথাবার্তা বলে অতীতের প্রসঙ্গ টেনে মাপ চায়। ঝামেলা হওয়ার ভয়ে মেহেরিমা কথা বাড়ায়নি, স্বল্প উত্তরে ব্যাপারটা সমাধান করে। কিন্তু আরভিদ আরেক ধাপ এগিয়ে তার বিল পে করে দেয়। মেহেরিমার ইগোতে লাগে বিষয়টা। সেও জোরপূর্বক বিকাশে আরভিদকে টাকাটা পে ব্যাক করে দেয়। এতে ভুলবশত তার নাম্বারটা আরভিদের কাছে চলে যায়। গতকাল রাত্রে সেই নাম্বার থেকে প্রায় 3 বার কল আসে। প্রথমে মেহেরিমা ধরতে না চাইলেও শেষে ফোন ধরে ওয়ার্নিং দিয়ে কলটা কেটে দেয়। সাইকোপ্যাথ তার্জিয়ানকে সেটা বুঝাবে কিভাবে সে? মেহেরিমা আমতা আমতা করে বলে ওঠে, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল তাজ। হুট করে তার্জিয়ান মাঝপথে তাকে থামিয়ে দিয়ে হিসিয়ে বলে উঠল, অতীতের একটা অ্যাক্সিডেন্টের জন্য আমি আমার সব থেকে কাছের মানুষটাকে হারিয়েছি। সেটার কারণ ছিলি কেবল তুই, আর দায়ী ছিল তোর কর্ম। এরপরও শুধরাতে মন চাইছে না তোর? মেহেরিমা থমকে গেল। বুকের ভেতরটা ধক করে উঠল। কার সাথে সংসার করছে? যে মানুষটা তাকে বিন্দুমাত্র বিশ্বাস করে না, সম্মান করে না, উল্টে তার জন্য ক্ষোভ পুষে রেখেছে, তার সাথে সংসার সাজানোর স্বপ্ন দেখছে সে? মেহেরিমাকে নিরুত্তর দেখে টেবিলে একটা ঘুষি বসিয়ে হনহনিয়ে বেরিয়ে চলে গেল তাজরিয়ান। মেহেরিমা কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে থাকে। ধীর পায়ে বিছানার কাছে আসলো। কম্পনরত শরীরটা বিছানায় এলিয়ে চোখ বন্ধ করতেই অভিমানী অশ্রু গড়িয়ে পড়ল চোখ বেয়ে। নিজেকে সামলাতে না পেরে বালিশে মুখ চেপে কেঁদে ফেলল শব্দ করে। মানসপটে ভেসে উঠল অতীতের ঝলক। চৌধুরী বাড়ির সব থেকে চঞ্চল, ডানপিটে এবং প্রাণোচ্ছল সদস্য এবং একই সাথে তৌকির চৌধুরীর মরহুমা স্ত্রী তাসফিয়া চৌধুরীর চোখের মণি ছিল তাজরিয়ান। ছোটবেলা থেকে মাত্রাতিরিক্ত রাগী এবং জেদি ছিল সে। তাসফিয়া চৌধুরীর জন্য তাকে শাসন করা যেত না সেভাবে। এই শাসনের অভাবটা তাকে আরও বেশি বিগড়ে দেয়। দিনকে দিন বেপরোয়া হয়ে ওঠে তাজরিয়ান। মাহিরা চৌধুরী এবং মেহমাদ চৌধুরী নিঃসন্তান দম্পতি হওয়ায় তাজরিয়ানকে নিজের চাইতেও বেশি আদর করতেন ওনারা। তাজরিয়ান ছিল ছোট মায়ের ন্যাওটা। দীর্ঘ কয়েক বছর পর তাদের জীবনে সুখের আগমন ঘটে। মাহিরা চৌধুরী সন্তান সম্ভবা হন। প্রেগনেন্সিতে বেশ কিছু জটিলতা থাকায় তাকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হতো। এতে করে তাজরিয়ানের সাথে তার সম্পর্কে কিছুটা টানাপোড়েন সৃষ্টি হয়। বেচারা তাজরিয়ান ছোট মায়ের সাথে ক্রিকেট খেলার জন্য ঘুরঘুর করলেও তিনি বাবুর ক্ষতির কথা বলে প্রসঙ্গটা এড়িয়ে যেতেন। এই ব্যাপারটা তাজরিয়ানকে ভীষণ ক্ষুব্ধ করে তোলে। সব দোষ গিয়ে পড়ে মেহেরিমার ওপর। তাজরিয়ান মনে মনে ক্ষোভ ফুঁসে রাখে মেহেরিমার জন্য। তার মন খারাপ দেখে একদিন তাসফিয়া চৌধুরী জিজ্ঞেস করেন, কি হয়েছে আমার নাতিটার? তাজরিয়ান কণ্ঠে ক্ষোভ ঢেলে বলে, ছোট মা আমাকে একটুও সময় দেয় না, সব দোষ ওই পিচ্চি। যখন থেকে ছোট মায়ের পেটে এসেছে তখন থেকে আমার ভালোবাসা, আদর, সময় সব কিছুতেই ভাগ বসাচ্ছে। তাসফিয়া চৌধুরী এক গাল হেসে তৌক
কৌতুকের স্বরে বলেন, ভাগ বসাইতেছে, কারণ হেই মাইয়ায় বড় হইয়া তোমার বউ আইব তাজমিয়া। তাজরিয়ান কৌতূহলী কণ্ঠে শুধায়, বউ মানে কি? তাসফিয়া চৌধুরী আবারও মিটমিটিয়ে হেসে বলে, বউ মানে হলো অর্ধাঙ্গিনী। তোমার সব কিছুর ভিতরে তার অর্ধেক অর্ধেক ভাগ রয়েছে। তাজরিয়ানের ছোট মনে বিষয়টা গেঁথে যায়, তবুও হিংসার ভাবটা দূর হয় না। সে মনে মনে ঠিক করে, তার বউ যখন পৃথিবীতে আসবে তখন অর্ধেকের কথা বলে ওর সবটাই সে নিজের করে নেবে, ওকে দিয়ে নিজের কাজ করাবে, পচা ডোবা থেকে বল তুলতে বলবে। সবটা ভেবে ভেতরে ভেতরে ভীষণ খুশি হয় তাজরিয়ান। দেখতে দেখতে কাঙ্ক্ষিত সময় চলে আসে। চৌধুরী বাড়িতে নামে খুশির ঢল। মাহিরা চৌধুরী এবং মেহমাদ চৌধুরীর কোল জুড়ে আসে এক ফুটফুটে মেয়ে সন্তান। প্রিম্যাচিওর বেবি হওয়ায় বেচারি ভীষণ দুর্বল ছিল। ছোট গোল গাল আকৃতির ধপধপে সাদা পুতুল রূপী মেহেরিমাকে দেখার পর তাজরিয়ান হতভম্ব হয়ে চেয়েছিল কিছুক্ষণ। অতটুকু বাচ্চাকে দিয়ে কী কাজ করাতে না পারার আফসোসে ভেতরে ভেতরে ক্ষোভে ফেটে পড়ছিল। বাসায় ফিরে সে কি মেজাজ তার! তাসফিয়া চৌধুরীর কোলে শুয়ে অভিযোগ করে বলেছিল, ওই পুতুল তো কোনো কাজেরই না, ওর সব কাজ তো আমারই করা লাগবে, তাহলে অর্ধেক অর্ধেক ভাগ হইল কেমনে? হিসেবে তো আমাকেই বেশি কাজ করতে হবে। তাসফিয়া চৌধুরী স্মিত হেসে বলেছিলেন, তুমি এহেন একতরফা কাম করতেছ, কিন্তু তুমি যখন বড় হইবা তখন তোমার সব কাম তোমার বউ করিয়া দিবা। আমি যেমন তোমার দাদাজানের সব কিছু করিয়া দেই, ঠিক তেমনই। বুঝলা তাজমিয়া? তাজরিয়ান বিজ্ঞদের মতো মাথা নাড়ায়। দেখতে দেখতে সময় পার হয়। নবজাতক মেহেরিমা সময় পেরোনোর সাথে সাথে কিশোরীতে রূপান্তরিত হয়। তাজরিয়ানের সাথে তার বয়সের পার্থক্য ছিল প্রায় 9 বছরের, বিধায় তাদের মধ্যে কখনোই কাজিন টাইপের খুনসুটিমূলক সম্পর্ক গড়ে ওঠেনি। ধমক খাওয়ার ভয়ে রাগী তাজরিয়ানের ছায়াও মাড়াত না মেহেরিমা। তবুও শেষ রক্ষা হতো না। বাইরে কোনো কাণ্ড করে আসলে সেটা ঠিক পৌঁছে যেত তাজরিয়ানের কানে। সেও বাসায় ফিরে মেহমাদ চৌধুরীর কাছে পাই টু পাই নালিশ জানাতো। মেহেরিমার কাছে পুরো দস্তুর একটা আতঙ্কের নাম ছিল তাজরিয়ান। বহুল প্রচলিত একটা প্রবাদ রয়েছে, সৎসঙ্গে স্বর্গবাস এবং অসৎসঙ্গে সর্বনাশ। স্কুলের বেশ কিছু পাকনা বান্ধবীদের খপ্পরে পড়ে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়া আরভিদকে পছন্দ করতে শুরু করে মেহেরিমা। প্রস্তাবটা অবশ্য আরভিদের কাছ থেকেই এসেছিল। কলেজের সব থেকে সুদর্শন ছেলেটা তার জন্য মরিয়া ব্যাপারটা মেহেরিমার কিশোরী মনে ঝড় তোলে। উপরন্তু বান্ধবীরা তো ছিলই বিপদের মুখে ঠেলে দেওয়ার জন্য। নীরবে নির্ভীতে বান্ধবীদের মারফতে খুব গোপনে চলতে থাকে আরভিদ এবং মেহেরিমার টুকটাক কথোপকথন। আরভিদ আধার চেষ্টা করেও মেহেরিমাকে সম্পর্কে আনতে পারেনি, পূরণ করতে পারেনি নিজের প্রতিশোধ। চৌধুরী গ্রুপ ইন্ডাস্ট্রি এবং ওয়াসিস্ট লিমিটেড পরস্পরের রাইভাল কোম্পানি, দুটোই দেশের নামকরা কোম্পানি। তবে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে আরশিয়ান সংযুক্ত হওয়ার পর তাদের অবস্থান আরও কিছুটা শক্তপোক্ত হয়ে ওঠে। ওয়াসিস্ট লিমিটেড কোনোভাবেই প্রথম পজিশন দখল করতে পারছিল না। উপরন্তু কুটিল কৌশল অবলম্বন করে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নাম খারাপ করতে চাইলে আরশিয়ান নিজ দায়িত্বে তাদের সব কয়টা ড্রাগসের ফ্যাক্টরি লোকসমক্ষে নিয়ে আসে। ভীষণ রকমের ফেস লস হয় ওয়াসিস্ট ফ্যামিলির। এই কাহিনীর বদলা নিতে আরভিদ টার্গেট করে মেহেরিমাকে। বিদায় অনুষ্ঠানের দিন এক প্রকার ইমোশনাল ব্ল্যাকমেল করে আরভিদ মেহেরিমাকে নিয়ে যায় শহর থেকে কিছুটা দূরে। সাথে অবশ্য তাদের বন্ধুবান্ধবও ছিল। আরভিদ বলেছিল ইন্টার পরীক্ষা দেওয়ার পর তার বাবা তাকে বিদেশে পাঠিয়ে দেবে হায়ার স্টাডির জন্য। তখন চাইলে আরভিদ মেহেরিমার সাথে সামনাসামনি দেখা সাক্ষাৎ করতে পারবে না। যেহেতু মেহেরিমার ফ্যামিলি স্ট্রিক্ট, তাই অন্য দিন দেখা হওয়ার সম্ভাবনা ক্ষীণ। আজ যেহেতু সুযোগ মিলেছে, সেহেতু মেহেরিমা কোনো দ্বিমত পোষণ না করেনি।
অগত্যা রাজি হয় মেহেরিমা। সায় জানিয়ে এগিয়ে যায় নিজের ধ্বংসের দ্বার প্রান্তে। মেহেরিমাকে অন্য ছেলের হাত ধরে গাড়িতে উঠতে দেখে তাজরিয়ানের এক বন্ধু তাকে কল দিয়ে বিষয়টা জানায়। সবটা শুনে তাজরিয়ান দেরি না করে বেরিয়ে পড়ে গন্তব্যের উদ্দেশ্যে। মেহেরিমারা এসেছিল একটা নদীর ধারে। আশেপাশে ঘন জঙ্গল ছাড়া কিছুই ছিল না সেখানে। প্রকৃতি প্রেমী মেহেরিমা বেশ উচ্ছ্বসিত হয়ে দৃশ্যটা দেখে। তার খুশির রেশ আরও বাড়িয়ে দিতে আরভিদ হাঁটু গেড়ে বসে তাকে প্রপোজ করে। এইসব দেখে বাকি বন্ধু বান্ধবীরাও হই হুল্লোড়ে মেতে ওঠে। মেহেরিমা লজ্জারুণ হয়ে সম্মতি জানায় আরভিদের প্রস্তাবে। তা দেখে বাঁকা হাসে আরভিদ। আরভিদের ইশারায় তাদের স্পেস দেওয়ার নাম করে বাকিরা দ্রুত স্থান ত্যাগ করে। মেহেরিমা সংশয় নিয়ে প্রশ্ন করলে আরভিদ উত্তর দেয়, নিউ কাপলদের একান্তে সময় কাটানো জরুরি, এতে সম্পর্ক মজবুত হয়। মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করা যাক, স্মৃতি হিসেবে স্মরণীয় করে রাখা যাবে। মেহেরিমা ইতস্তত করলেও আরভিদের কথার জালে ফেসে যায়। ছবি তোলার বাহানায় সে অযাচিতভাবে স্পর্শ করে মেহেরিমাকে। বেচারি মিথ্যে হাসি ফুটিয়ে তাকে বারণ করলে আরভিদ বলে ওঠে, কামন মেহেরিমা, রিলেশনে এইসব খুবই স্বাভাবিক, খ্যাতের মতো আচরণ করো না তো। মেহেরিমার মনটা ছোট হয়। নিজের অপারগতা বোঝাতে না পারার ব্যর্থতায় অশ্রু জমে চোখে। এদিকে আরভিদ অপেক্ষা করতে থাকে কাঙ্ক্ষিত লোকের, কিন্তু তার বদলে দলবলসহ রণমূর্তি রূপে তাজরিয়ানকে এগিয়ে আসতে দেখে ভড়কে যায় বেচারা। মেহেরিমা ভয় পেয়ে ছিটকে দূরে সরে যায়। তাজরিয়ান এগিয়ে এসে বিনা বাক্যে কষিয়ে এক থাপ্পড় বসায় মেহেরিমার গালে। ভয়ের চোটে কানতেও ভুলে যায় সে। আরভিদের দিকে এগিয়ে গিয়ে তাকে মারতে মারতে বলে, ইউ ব্লাডি বাস্টার্ড, কার সম্পত্তির দিকে হাত বাড়িয়েছিস? আরভিদ উত্তর দেওয়ার সুযোগ পায় না। মারের চোটে রীতিমতো নাক মুখ ফেটে রক্ত বেরিয়ে আসে। মেহেরিমা এই দৃশ্য দেখে তাজরিয়ানকে আটকাতে গেলে নিজেও দু চারটে থাপ্পড় খায়। শেষমেশ আরভিদকে আড়াল করতে গেলে তাজরিয়ান থাবা দিয়ে মেহেরিমার জামা ধরে তাকে ছুঁড়ে মারে অদূরে। এক পর্যায়ে আরভিদ মরা মরা অবস্থা হলে তাজরিয়ানের বন্ধুরা এগিয়ে এসে বলে, ছেড়ে দে ভাই, বাকি খাতির যত্ন আমরা করে নেব। তুই ভাবিকে নিয়ে বাসায় যা, যথেষ্ট মেরেছিস, আর শাসন করিস না, অল্প বয়স বিদায় ভুল করে বসেছে, মাথা ঠান্ডা করে বাসায় নিয়ে গিয়ে ভালো মতো বুঝিয়ে বলিস। বন্ধুর কথায় তাজরিয়ানের মেজাজের পারদ বাড়তে থাকে। মেহেরিমা আরভিদের মাথার কাছে বসে হাত দিয়ে মুখ ঢেকে কাঁদছিল। তাজরিয়ান এক ঝটকায় ওর হাত টেনে ধরে এক প্রকার ছুঁড়ে মারে গাড়ির ভেতরে। গাড়িতে বসে শব্দ করে কাঁদার জন্য বার কয়েক জোরালো ধমকও এবং তীক্ষ্ণ কথার বাণী শুনতে হয় মেহেরিমাকে। এতে করে বিষিয়ে ওঠে তার অন্তর মস্তিষ্কে চাপে ভয়ানক রাগ। বাসায় পৌঁছে মেহেরিমাকে সকলের সামনে দাঁড় করিয়ে তাজরিয়ান হুঙ্কার ছেড়ে বলে, বেলাল নাপানা করতে কম্বাইন্ড স্কুলে অ্যাডমিশন করিয়েছিলেন না, অভিনন্দন তোমাদের। চৌধুরী বাড়ির মেয়ে রাস্তায় তার প্রেমিকের সাথে প্রেমময় ভালোবাসায় বিনিময় করতে গিয়ে ধরা খেয়েছে। তাজরিয়ানের চিৎকারে সকলে সমবেত হয় ডাইনিং রুমে। মেহেরিমার অবস্থা দেখে সকলে হতভম্ব হয়ে যায়। আফিয়া চৌধুরী একটা চাদর এনে জড়িয়ে দেয় মেহেরিমার শরীরে। মাহিরা চৌধুরী বুকে আগলে নেন ক্ষতবিক্ষত মেহেরিমাকে। মেয়েটা শব্দ করে কাঁদছিল। বিভ্রান্ত মেহমাদ চৌধুরী তাজরিয়ানের দিকে এগিয়ে এসে তাকে জিজ্ঞেস করে, আমার মেয়ে কি হয়েছে বাবা? তাজরিয়ান রাগে হুঁশ হারিয়ে বলে, নষ্টামি করতে গিয়ে ধরা খেয়েছে তোমার মেয়ে। কথাটা কানে বাজে মেহেরিমার। এবার নিজেকে বাঁচাতে রাগে খেই হারিয়ে সে বলে ওঠে, আমি কেবল আমার বন্ধু বান্ধবীদের সাথে একটু ঘুরতে গিয়েছিলাম, মানছি আমার ভুল হয়েছে, কিন্তু তাজ ভাই কোনো কথা না শুনে আমার গায়ে হাত তুলেছে, আমাকে হ্যারাস করেছে, আমার সাথে জোর জবরদস্তি করেছে, আরও বলেছে আমি নাকি কেবল তার সম্পত্তি। মেহেরিমার বলা কথাগুলো বজ্রপাতের ন্যায় আঘাত হানে সবার কানে। তাজরিয়ান নিজেও হতভম্ব হয়ে যায়। কী বলছে এই মেয়ে? সে তড়িৎ গতিতে মেহেরিমার দিকে এগিয়ে গিয়ে হড়বড়িয়ে বলতে থাকে, রাগের মাথায় কি যাতা বলছিস তুই? আমি তোর ইজ্জত ভ্রষ্ট করার চেষ্টা করেছি? মেহেরিমা তখনও ফুপিয়ে যাচ্ছে। মাথা কাজ করছে কেবল নিজের ইমেজ বাঁচানোর চিন্তা। সম্পর্কের কথা বাসায় ফাঁস হয়ে গেলে তার বাবা মাকে নত হতে হবে, সবাই ওর থেকে মুখ ফিরিয়ে নেবে। নিজের দোষ ঢাকতে বদমেজাজি তাজরিয়ানের কাঁধে দোষ ঠেলে দিতে তৎপর হয়ে ওঠে সে। তাজরিয়ানের কথা শুনে
মাহিরা চৌধুরী বুকের সাথে মিশে গিয়ে আতঙ্কিত স্বরে বলে, মাম্মা। মেয়ের অবস্থা দেখে বুক ভেঙে আসে মাহিরা চৌধুরীর। তাজরিয়ানের স্বভাব সম্পর্কে খুব ভালোভাবে অবগত তিনি। মাথা খারাপ ছেলেটার হিংস্রতা সম্পর্কে ঢের জানা আছে ওনার। নিজের রাগ সামলাতে না পেরে সজোরে তাজরিয়ানের গালে থাপ্পড় বসিয়ে বলেন, লজ্জা করে না তোমার? এতটা নিচে কিভাবে নেমে গেলে? একের পর এক ধাক্কা সামলাতে হিমশিম খায় সকলে। ছেলের গায়ে হাত তুলতে দেখে তারান্নুম চৌধুরী এগিয়ে এসে ক্রন্দনরত স্বরে বলেন, আমার ছেলেটার রাগ বেশি, হুটহাট মেজাজ হারিয়ে উল্টোপাল্টা কাজ করে বসে, কিন্তু সে চরিত্রহীন নয়। এত বড় অপবাদ আমি কিছুতেই বিশ্বাস করব না। মাহিরা চৌধুরী দ্বিগুণ তেজ দেখিয়ে বলেন, আপনার ছেলে একটা সাইকো আপা। সত্যি হজম করতে আপনার কষ্ট হলেও আমি বাধ্য হচ্ছি এটা বলতে। আমার মেয়ের অবস্থা দেখছেন? কে দিয়েছে ওকে এই শাসন করার অধিকার? শাসনের আড়ালে নোংরামি করার সাহস কিভাবে হয় ওর? তাজরিয়ান অবিশ্বাস্য নজরে দেখছিল মেহেরিমাকে। এতক্ষণ ভীষণ শান্ত চোখে ধৈর্য নিয়ে সব কিছু অবলোকন করছিলেন তাজরিয়ানের বাবা তাজওয়ার চৌধুরী। পেশায় তিনি একজন ডক্টর। ভীষণ শান্ত মেজাজের মানুষ তিনি। ছোটবেলা থেকে তাজরিয়ানের নামে হাজারটা অভিযোগ আসলেও ছেলেকে আজীবন ঠান্ডা মাথায় সব বোঝাতেন। কালে ভদ্রে হয়তো দু চারটে ধমক দিয়েছেন, তবে ইহজীবনে ছেলের গায়ে কখনো হাত তোলেননি তিনি। সেদিন প্রথম মেয়েলি বিষয়ে অভিযোগ শুনে হাতের একটা রড নিয়ে এগিয়ে এসে ভীষণ শান্ত কণ্ঠে ছেলেকে জিজ্ঞেস করেন, মেহেরিমার গায়ে হাত তুলেছ তুমি? ওর জামা কাপড় এলোমেলো অবস্থার পেছনে কি তুমি দায়? ও যা বলছে তা কি ঠিক? তাজরিয়ান বিহল কণ্ঠে বলে, হ্যাঁ, কিন্তু। আর একটা কথাও শোনার প্রয়োজন বোধ করেননি তাজওয়ার চৌধুরী। রাগে হুঁশ খুইয়ে বেধড়কভাবে মারতে থাকে তাজরিয়ানকে। ছেলের বেহাল দশা দেখে হাউমাউ করে কেঁদে ওঠে তারান্নুম চৌধুরী। তাজরিয়ান তখনও নিজের হয়ে সাফাই দিচ্ছে। আফিয়া চৌধুরী এবং তারান্নুম চৌধুরী এসে থামাতে চাইলে তাজওয়ার চৌধুরী বলে ওঠেন, আজীবন ওর নামে আসা অভিযোগ নজর আন্দাজ করেছি, কখনো গায়ে হাত তুলে শাসন করিনি। এর জন্যই হয়তো এত বেয়াড়া হওয়ার সুযোগ পেয়েছে সে। শেষ পর্যন্ত ধর্ষক তকমা অর্জন করেছে। ওর মতো চরিত্রহীনের মরে যাওয়াই উচিত। প্রথম দিকে নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করলেও অনাকাঙ্ক্ষিত কথাগুলি শুনে থমকে যায় তার হাত। গায়ে অসংখ্য জখম হলেও টু শব্দ বের হয় না মুখ দিয়ে। বুকে অভিমান চেপে মনে মনে বলে, কবুল হোক তোমার আর্জি, মঞ্জুর করা হোক আমার শাস্তি। অপবাদের কলঙ্ক আমার পরিশুদ্ধ মনটাকে কলুষিত করার আগে মৃত্যু হোক আমার। অসুস্থতার ভারে নুয়ে পড়া বৃদ্ধ তাসপিয়া চৌধুরী নিজের ঘরে ঘুমাচ্ছিলেন। মেডিসিনের জন্য দিনভর চোখ দুটোতে ঘুম এঁটে বসে থাকে। দীর্ঘ সময় ধরে বাইরে চেঁচামেচির শব্দ শুনে পরিশেষে অসুস্থ শরীরটাকে নিয়ে বাইরে আসেন। ডাইনিং রুমে আসতেই পায়ের নিচ থেকে মাটি সরে যায় ওনার। নিজের প্রিয় নাতিকে রক্তাক্ত অবস্থায় দেখে আর্তনাদ করে ওঠেন তিনি। এগিয়ে এসে থামাতে চাইলে তাজওয়ার চৌধুরী হুঙ্কার দিয়ে ওঠেন, ওনাকে দায়ী করে বলেন, সব কিছু তোমার জন্য হয়েছে আম্মা। এই বেয়াদবটাকে শুরু থেকে শাসন করলে আজ এই দিন দেখা লাগতো না। মানুষের অবয়বে পশু জন্ম দিয়েছি আমি, ভাবতেই ঘৃণায় মরে যেতে ইচ্ছা করছে। বৃদ্ধা ক্রন্দনরত স্বরে অসহায় কণ্ঠে জিজ্ঞেস করেন, কি করেছে আমার তাজ মিয়া? তাজওয়ার চৌধুরী দ্বিগুণ রেগে ফেটে চিল্লিয়ে বলে ওঠেন, তোমার চরিত্রহীন নাতি মেয়েদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে শিখেছে। ওর নোংরামির শিকার হতে হয়েছে আমাদের মেহুকে। রাস্তার ছেলেদের মতো বীর ধর্ষকের উপনীত হয়েছে সে। কথাগুলো শুনে অবিশ্বাস্য চোখে চেয়ে থাকেন তাসফিয়া চৌধুরী। ব্যাপারটা মোটেও বিশ্বাসযোগ্য মনে হয় না ওনার। তাজওয়ার চৌধুরীকে থামিয়ে জ্ঞানশূন্য রক্তাক্ত তাজরিয়ানকে হসপিটালে পাঠানোর নির্দেশ দিয়ে মেহেরিমার কাছে এগিয়ে যান তিনি। অশ্রু সজল চোখে কাপা কণ্ঠে শোধান, তাজ মিয়া তোর লাগে খারাপ কিছু করার চেষ্টা করেছে? বুজান। মেহেরিমাকে আদর করে বুজান বলে ডাকতেন তাসফিয়া চৌধুরী। দাদির কথার প্রত্যুত্তর করতে পারে না মেহেরিমা। ঘটনাগুলো ক্রমশ এত বেশি জটিল হয়ে উঠছে। তার দুর্বল হৃদয় এত প্রতিকূল পরিস্থিতি সহ্য করতে পারল না। ভয়ে আতঙ্কে নেতিয়ে পড়ল মায়ের বুকে। বিভীষিকাময় দিনটা খুব
সময় নিয়ে কাটে। তাজরিয়ান হসপিটালে চিকিৎসাধীন ছিল। মেহেরিমা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ঘরের কোনায় আশ্রয় নেয়। সামান্য একটা মিথ্যা এরকম বিধ্বংসী ঝড় ডেকে আনবে সে ঘুণাক্ষরেও টের পায়নি। রাগ সামলাতে না পেরে ওসব বলেছিল মেহেরিমা। তার অসৎ উদ্দেশ্য ছিল না, তবুও কথাগুলো এতটা প্রভাব বিস্তার করবে বেচারি বোঝেনি। বাড়ির পরিস্থিতি থমথমে। মোটামুটি সপ্তাহখানেক সময় পেরিয়ে অবশেষে তাজরিয়ানের আগমনের সময় হয়েছে। তৌকির চৌধুরী সবটা শুনে সিদ্ধান্ত নিয়েছেন তাজরিয়ান এবং মেহেরিমার বিয়ে দেওয়া হবে। এই সিদ্ধান্তে মাহিরা চৌধুরী অমত পোষণ করে বলেন, একটা চরিত্রহীন লম্পটের কাছে আমি আমার মেয়েকে তুলে দেব না। আপনারা যদি জোরাজুরি করেন তবে আমি আমার মেয়েকে নিয়ে এক কাপড়ে চৌধুরী বাড়ি ত্যাগ করব। মেহমাদ চৌধুরী ও স্ত্রীর কথায় সম্মতি দেন। তৌকির চৌধুরী অবাক চোখে দেখেন পরিবারের ভাঙন। শেষ বয়সে এসে এমন কিছুর সম্মুখীন হতে হবে সেটা কল্পনাতেও ভাবেননি তিনি। পুরো বিষয়টা সব থেকে বেশি আঘাত করে তাসফিয়া চৌধুরীকে। সেদিন সারাটা রাত স্বামীর বুকে মাথা রেখে আক্ষেপ প্রকাশ করেন তিনি। তৌকির চৌধুরী বড্ড নাখোশ হয়েছিলেন সকলের আচরণে। তিনি স্পষ্ট অবলোকন করেছিলেন ছেলেদের অভ্যন্তরীণ সম্পর্কের অধঃপতন। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন তিনি। তাসফিয়া চৌধুরী বুকে অভিমান চেপে বলেছিলেন, আমার তাজ মিয়া এমন করতে পারে না জমিদার সাহেব। আমি হের চোখে পূজানের লাইগা মহব্বত দেখেছি। আপনি দেখেন একদিন হেরা নিজেদের ভুল বুঝবে। প্রিয়তমা স্ত্রীর কথা নীরবে সম্মতি প্রদান করেছিলেন তিনি। তবে বুঝতে পারেননি সেটাই ছিল তাসফিয়া চৌধুরীর শেষ মন্তব্য। পরের দিন সকালে তরতাজা মানুষটাকে মৃত হিসেবে আবিষ্কার করে সবাই। শোকাচ্ছন্ন বাড়িতে কান্নার গুমোট শব্দ ভেসে ওঠে। দাদিকে শেষ বিদায় জানাতে হসপিটাল থেকে ছুটে আসে তাজরিয়ান। অধিক শোকে পাথরে রূপান্তরিত হয়েছিল চটপটে ছেলেটা। কেউ লক্ষ্য করেনি তার গভীর শোক। সকলে ব্যস্ত ছিল তিক্ত কথার বাণী শোনাতে। ঝটপট কথার প্রত্যুত্তর দেওয়া ছেলেটা সেদিন হাজারো বদদোয়া বিনা বাক্যে হজম করে নিয়েছিল। তবুও কারোর বিন্দুমাত্র দয়া হয়নি। তাসফিয়া চৌধুরীর শেষকৃত্য অংশগ্রহণ করতে দেওয়া হয়নি তাজরিয়ানকে। নিশ্চুপে সেটাও মেনে নিয়েছিল সে। চটজলদি ঘটে যাওয়া ঘটনাগুলো কোনোভাবেই হজম করতে পারছিল না বেচারা। যখন উপলব্ধি হয় তখন বহু দেরি হয়ে গেছে। সময় তার নিজস্ব গতিতে এগিয়ে চলে। তাজরিয়ান নিজেকে পুরোপুরি ঘরবন্দি করে ফেলে। বাড়ির সকলেই সেটা নির্লিপ্তভাবে মেনে নিয়েছিল। সারাদিনে দু একবার খাবার খেতে নিচে আসতে দেখা যেত তাজরিয়ানকে। তার উস্কো খুস্কো চুল, অযত্নে বেড়ে ওঠা দাড়ি, চোখের নিচে জমা কালির দাগ সবটাই মেহেরিমাকে বড্ড পোড়াতো। আফসোস হতো নিজের করা ভুলের জন্য, কিন্তু ভয় কাটিয়ে কারোর সামনে স্বীকারোক্তি দেওয়ার সাহস করে উঠতে পারেনি বেচারি। তাজরিয়ান একদমই ক্ষুধা সহ্য করতে পারে না। সারাদিন ঘরে পড়ে থাকলেও অসময়ে নিচে নেমে দুমুঠো খেয়ে ওপরে চলে যেত নিঃশব্দে। সারাদিন ঘরবন্দি থাকার পর সেদিন রাতে খাওয়ার সময় টেবিলে উপস্থিত হয় সে। খাওয়ার জন্য চেয়ার টেনে টেবিলে বসতেই মাহিরা চৌধুরী নিজের খাবার ছেড়ে উঠে চলে যান। তাজরিয়ান নিশ্চুপে সেটা দেখেও না দেখার ভান করে একটা লোকমা মেখে মুখে তোলে। মায়ের পিছু পিছু মেহেরিমাও ছুটে যায়। তা দেখে মেহমাদ চৌধুরী খাবারের রুচি চলে যায় বিধায় তিনিও না খেয়ে উঠে পড়েন। সবটা থেকে তাজওয়াজ চৌধুরী নির্বিকার কণ্ঠে স্ত্রীর উদ্দেশ্যে বলে ওঠেন, কাল থেকে তোমার গুণধর পুত্রের খাবারটা তার ঘরে দিয়ে এসো। কি আর করার, জন্ম যখন দিয়েছি তখন না খাইয়ে তো আর মারতে পারবো না। সন্তান অজাত কুজাত হলেও বাপ মায়ের সাধ্যি নেই তাকে ফেলে দেওয়ার। তাজরিয়ান থমকে যায়। পেটের ভেতর মুচড়ে ওঠা ক্ষুধাটা কোথায় যেন গায়েব হয়ে যায়। আধ খাওয়া ভাতের প্লেটটা ওভাবেই রেখে চলে আসে ঘরে। তারান্নুম চৌধুরী কেঁদে কুটে ছেলেকে ডিফেন্ড করতে চাইলে তাজওয়াজ চৌধুরী বলেন, ছেলে বিষয়ক কোনো মামলায় সামান্য অভিমত দিলে এই সংসারের মায়া তোমায় ত্যাগ করতে হবে। তারা
স্বামীর কথায় কিংকর্তব্য মূঢ় হয়ে যান তারান্নুম চৌধুরী। কথার বিপরীতে কেবল বলেন, দোয়া করি এই অপবাদটা যেন সত্যি হয়। এই অপবাদ যদি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার ছেলেটার ওপর হওয়া নির্মম অত্যাচারের আফসোস আমৃত্যু আপনাদের গ্লানিবোধে জর্জরিত করে রাখবে। ইহজীবনে মাফ করতে পারবেন না নিজেকে। তাজওয়ার চৌধুরী প্রত্যুত্তর করেনি। অমনভাবে বলায় ভেতরে ভেতরে বেজায় আফসোস করেন তিনি। ছেলের প্লেটের দিকে তাকাতেই বুকটা ধক করে ওঠে ওনার। নিজেও খাবারের প্লেটটা ঠেলে উঠে দাঁড়ান। তাজরিয়ান ঘরে ঢুকে শব্দ করে দরজাটা বন্ধ করে দেয়। প্রথমবারের মতো তার কঠিন চোখ দুটোতে অশ্রু জমে। হৃদয়ে হাহাকার আর্তনাদ রূপে বেরিয়ে আসে। মস্তিষ্কে ধরা দেয় নিজেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা। অযাচিত অনুভূতি সামলাতে না পেরে বিছানার চাদর উঠিয়ে সিলিং ফ্যানের সাথে অ্যাটাচ করে, কিন্তু মায়ের অসহায় মুখটা মনে পড়তেই পুনরায় হাঁটু মুড়ে বসে চিল্লিয়ে কেঁদে ওঠে তাজরিয়ান। সাউন্ডপ্রুফ রুমটা থেকে এক ফোঁটা শব্দ বাইরে পৌঁছায় না। একাকিত্বে ভয়ানক চাদর তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছিল। এদিকে মৃত্যু তাকে হাতছানি দিয়ে ডাকছে, অন্যদিকে মমতার বন্ধন তাকে বাধা দিচ্ছে। তাজরিয়ান দোটানায় পড়ে পাগলের মতো চুলগুলো মুঠো পাকিয়ে খিমচে ধরে। তৃষ্ণার্ত প্রতীকের মতো এদিক ওদিক চেয়ে ফোনটা খুঁজতে থাকে। ফোনের ব্যাটারি ডেড। তাড়াহুড়ো করে চার্জে দিয়ে ফোনটা অন করে। আসন্ন সব মেসেজ ঠেলে কল দেয় কাঙ্ক্ষিত নম্বরে। 3 বারের বেলায় কলটা রিসিভ হতে তাজরিয়ান ফুপিয়ে কেঁদে ওঠে। অপর পাশ থেকে আরশিয়ান তাকে বলে, আত্মসম্মানের সাথে আপোষ করা উচিত নয় কখনো, পাছে লোকে অনেক কিছুই বলবে। তুমি যদি নির্দোষ হও তবে মুখের ওপর উচিত জবাব দাও। বন্ধ ঘরে তোমার আর্তনাদ শুনতে কেউ বসে নেই, কিন্তু পাবলিক প্লেসে তোমাকে অপমান করার জন্য হাজারটা লোক অপেক্ষায় আছে। তুমি যদি সঠিক হও তবে সত্যতা প্রমাণ করো। তাজরিয়ান নিজের ভুলগুলো বুঝতে পারে। হারিয়ে ফেলা মনোভাব ফিরে আসে। বুকে অগাধ সাহস জমে। কিছুটা সময় নিয়ে সব কিছু খুলে বলে আরশিয়ানকে। দুজনে মিলে রাতভর প্ল্যান সাজায়। পরদিন সকাল ভোরে তাজরিয়ানকে পুরো প্রস্তুত তৈরি হয়ে নিচে নামতে দেখে সকলে চমকে তাকায়। তাদের তোয়াক্কা না করে তাজরিয়ান বেরিয়ে পড়ে। দিন শেষে রাত নামে ধরনের বুকে, কিন্তু তাজরিয়ান বাসায় ফেরে না। কথাটা তাজওয়ার চৌধুরীকে বললে তিনিও চিন্তিত হন। সকলের চিন্তার অবসান ঘটিয়ে মোটামুটি রাত 10টার দিকে গাড়ি ভর্তি পুলিশ এবং আসামি নিয়ে বাসায় ফেরে তাজরিয়ান। চৌধুরী বাড়ির সকলে উপস্থিত হন ডাইনিং রুমে। আরভিদের কলার মুঠো করে ধরে রাখা তাজরিয়ানকে দেখে সকলে হতভম্ব হয়ে যান। মেহেরিমা আতঙ্কে রীতিমতো আঁতকে ওঠে। তাজরিয়ান সেদিকে তোয়াক্কা না করে আরভিদের গালে চাপটে ঘাত বসিয়ে হুঙ্কার ছেড়ে বলে, তুই স্বীকার করবি নাকি আরও খাতির যত্ন করব? বাধ্য হয়ে আরভিদ সবটা খুলে বলে। মেহেরিমাকে নিয়ে সেদিন একজন স্মাগলারের হাতে তুলে দিতে চেয়েছিল সেটাও বলে। মাহিরা চৌধুরী বিশ্বাস করতে না চাইলে ফোনে তোলা ছবিগুলো দেখানো হয়। মাহিরা চৌধুরী মেয়েকে জেরা করলে নিরুপায় হয়ে সবটা স্বীকার করে মেহেরিমা। লজ্জায় মাথা হেঁট হয়ে যায় মেহমাদ চৌধুরীর। মেয়ের করা ভুলে ভীষণভাবে লজ্জিত হন তিনি। তাজরিয়ানের কাছে ক্ষমা চাইলে সে নির্বিকার থাকে। তার অশান্ত মস্তিষ্কে বাজতে থাকে কিছু কথা। তার সাথে বিয়ে দেওয়া নিয়ে অসম্মতি প্রকাশ করায় অভিমান করে তার দাদি অদূরে প্রস্থান করেছে, এমনটাই ধারণা তাজরিয়ানের বিক্ষিপ্ত মস্তিষ্কের। কারোর কথা তোয়াক্কা না করে আরভিদকে এক থাপ্পড়ে মেঝেতে বসিয়ে সকলের উদ্দেশ্যে শান্ত কণ্ঠে তাজরিয়ান বলে ওঠে, বিগত কয়েকটা দিন যেসব আচরণ আমি সহ্য করেছি সেটা কোনোভাবেই ক্ষমার উপযোগী নয়। উপরন্তু এসবের জন্য বাড়িতে এবং সমাজে আমার মানহানি হয়েছে। হাজার হোক আপনারা আমার পরিবারের লোক। যদিও হাস্যকর শোনায় কথাটা, তবুও সত্যি তো আর অস্বীকার করা যায় না। তাজরিয়ানের কথায় লুকিয়ে থাকা গভীর যন্ত্রণা ঠিকই উপলব্ধি করে তাজওয়ার চৌধুরী। আত্মগ্লানিতে মুখটা ছোট হয়ে যায় ওনার। ছেলের দিকে চোখ তুলে তাকানোর সাহস হয় না। তাজরিয়ান সামান্য থেমে আবারও বলে ওঠে, আপনাদের কাছে দুটো অপশন আছে। হয় মানহানির দায়ে মেহেরিমা চৌধুরী বেশ লম্বা সময় জেলে কাটাবে, নয়তো মামলা থেকে বাঁচতে আজ এই আসরে
উনি আমাকে বর হিসেবে গ্রহণ করবেন। অপশান জানিয়েছি, এখন বাকি সিদ্ধান্ত আপনাদের হাতে। উপস্থিত সকলে রীতিমতো আঁতকে ওঠে। সকলে হাজার চেষ্টা করেও টলাতে পারে না তাজরিয়ানের সিদ্ধান্ত। এক পর্যায়ে বাধ্য হয়ে সকলে সম্মতি প্রকাশ করে বিয়ের সিদ্ধান্তে। তাজরিয়ান ফোন দিয়ে তার বন্ধুদের কাজী সমেত ভেতরে আসতে বলে। বৈরী পরিস্থিতির মাঝেই পবিত্র বন্ধনে আটকে পড়ে দুটো মানুষ। কবুল বলার সময় আরভিদের ক্ষুব্ধ চোখের দিকে দৃষ্টি স্থির রেখে বাঁকা হেসে 3 কবুল বলে তাজরিয়ান। বিয়ে শেষ হতে এক লাফে সোফা থেকে উঠে বসে আড়মোড়া ভেঙে সকলের উদ্দেশ্যে তাজরিয়ান বলে, মারজান আহিরিন চৌধুরী আজ থেকে আমার বিবাহিত স্ত্রী। সকলে ওর সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখবেন। যা অন্যায় করার আমার সাথে করেছে, সুতরাং সেই হিসেব নিকেশ আমি বুঝে নেব। আগ বাড়িয়ে বাড়ির একটা সদস্যও যদি পণ্ডিতি করতে যান, তবে বউ সমেত বাড়ি থেকে ফুরুত হয়ে যাব। এরপর আফসোস করিয়েন। মাহিরা চৌধুরী নিমিলিত দৃষ্টি রেখে তার পানে চেয়ে পুনরায় তাজরিয়ানের ভাবলেশহীন কণ্ঠে বলে, ভয়ের কিছু নেই ছোট মা, আপাতত সংসার করার বিন্দুমাত্র ইচ্ছা নেই। আমার ক্যারিয়ার এলইডি লাইটের মতো উজ্জ্বল হওয়া পর্যন্ত তোমার মেয়ে তোমার জিম্মায় থাকবে। ফেরার পর আমার বউয়ের দায়িত্ব আমি বুঝে নেব। সাবধান, আমানত রেখে যাচ্ছি আমি। তোমরা আবার অধিকার ভেবে নিও না, কেমন? সকলে অবাক হয়ে শোনে তাজরিয়ানের কথা। সবার দিকে একবার তাকিয়ে তাজওয়ার চৌধুরীর সামনে দাঁড়ায় তাজরিয়ান। স্বাভাবিক দৃষ্টি ফেলে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, আমি তাজরিয়ান জাওয়াদ চৌধুরী সজ্ঞানে এবং সৎ ইচ্ছায় চৌধুরী বাড়ি হতে প্রাপ্য অংশীদারিত্ব ত্যায্য ঘোষণা করলাম। আপনার অতি কষ্টে অর্জিত অন্ন আপনাকেই মোবারক। আমি তাজরিয়ান আর কখনো আপনার অর্জিত অর্থে কেনা অন্ন মুখে তুলব না। এতদিন আমার দায়িত্ব নেওয়ার জন্য আমি কৃতজ্ঞ এবং ভুলভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থী। তাজওয়ার চৌধুরী ব্যথিত চোখে তাকান ছেলের দিকে, কিন্তু তাজরিয়ান সেসবের তোয়াক্কা না করে বন্ধু বান্ধব সমেত বেরিয়ে যায়। যাওয়ার পূর্বে কেবল তারান্নুম চৌধুরীর সাথে ঠিকঠাক মতো কথা বলে। সেই ঘটনার পর হাজার চেষ্টা করেও তাজরিয়ানকে বাড়ি ফেরানো যায়নি। উপরন্তু 1 মাসের মাথায় কাউকে না জানিয়ে সুদূর লন্ডনে উড়াল দেয় সে। প্রথম দিকে বাড়ির কাউরির সাথে যোগাযোগ রাখেনি, কিন্তু তাজওয়ার চৌধুরীর হার্ট অ্যাটাক করায় বাধ্য হয়ে অভিমান ভুলে সকলের সাথে কথা বলে তাজরিয়ান। আত্মগ্লানিতে ভুগতে থাকা মেহেরিমা মাফ চেয়ে 1000টা মিনতিপূর্ণ মেসেজ পাঠিয়েছিল, কিন্তু অপর পাশ থেকে সেসব সিন হলেও রিপ্লাই মেলেনি কখনো। টানা 1 বছর যাবৎ মেসেজ করেও যখন অপরপক্ষ নির্বিকার থেকেছে, তখন মেহেরিমাও আর চেষ্টা করেনি। হাল ছেড়ে কেবল তার ফেরার অপেক্ষা করেছে। শহর থেকে বেশ দূরে একটা রংচটা গোডাউনের সামনে এসে থামে তাজরিয়ানের BMW গাড়িটা। ভেতর থেকে একে একে নেমে আসে তাজরিয়ান, ইস্তিরাজ এবং আরশিয়ান। ভেতরে প্রবেশ করে আরশিয়ান ব্যস্ত কণ্ঠে বলে, সিকিউরিটি টাইট আছে? প্রত্যুত্তরে ইস্তিরাজ বলে ওঠে, একেবারে ঝাক্কানাকানা লেভেলের টাইট আছে। আরশিয়ান কথা বাড়ায় না। দ্রুত গতিতে পা ফেলে ভেতরে প্রবেশ করে তারা। কাঙ্ক্ষিত রুমে ভেতর প্রবেশ করতেই দেখে একটা চেয়ারে বেঁধে রাখা আছে আরভিদকে। তার হাত দুটোর 10টা আঙ্গুলের মাথায় স্বতন্ত্রভাবে পেরেক দিয়ে টেবিলের সাথে গেঁথে রাখা হয়েছে। এই দৃশ্য দেখে বাঁকা হাসল তাজরিয়ান। মূলত তার আদেশেই গার্ডসরা এই কাজ করেছে। আরভিদের ব্যথাতুর মুখটা দেখে নিমেষেই মেজাজটা ভালো হয়ে গেল ওর। এগিয়ে গিয়ে আরভিদের চুলের মিঠি ধরে মুখটা উপরে তুলে মিছে আফসোস দেখানোর ভান করে বলল, অন্য সম্পত্তির দিকে হাত বাড়ালে এমন ছোটোখাটো শাস্তি পেতে হয়, বুঝলি শত্রুর ছাও। আরভিদ গুঙিয়ে উঠল, কিন্তু কিছু বলার সাহস পেল না। ইস্তিরাজ এগিয়ে এসে একটা ধারালো ছুরি হাতে তুলে নিয়ে আরভিদের দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, শত্রুর ছাও এখনো গুলি চালানোর মজাটা টের পায়নি তাজ, সরে দাঁড়াও। ব্যাটারে ব্রেস্ট পিস কিউব করা শেখায় একটু। আরভিদ গুঙিয়ে ওঠে,
দুপাশে মাথা নাড়ায়, কিন্তু হৃদয়হীনা স্ত্রীরাজ ওসবে মাথা ঘামায় না। ফারজানার গুলি লাগা জায়গাটা মাপঝোঁক হিসেবে আরভিদের বক্ষ হতে 3 টুকরো মাংস ডিফারেন্ট ডিজাইনে কাটে। অতিরিক্ত যন্ত্রণায় আরভিদ গলা ফাটিয়ে চিৎকার দিয়ে ওঠে। আরশিয়ান বিরক্ত হয়ে পিস্তল হাতে এগিয়ে এসে বলে, নাটক বাড়ানোর প্রয়োজনীয়তা দেখছি না। ট্রিগার টেনে কাহিনী দফা কর। আমাকে আবার অফিস যেতে হবে। আরভিদ মরণ ভয়ে ছটফটিয়ে উঠে বলে, আমার ওপর অহেতুক জুলুম করছেন। আমি কোনো কিছুই করিনি। আরশিয়ান শান্ত চোখে ওকে পরখ করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমার গাড়ির ব্রেক ফেল করিয়েছিস তুই। আমার আত্মীয়ের ওপর আক্রমণ করার দুঃসাহস দেখিয়েছ। বলা বাহুল্য, আমার স্ত্রীর দিকেও নজর পড়েছে তোমার। এই রিজনগুলো কি এনাফ নয়? আরভিদ করুণ কণ্ঠে বলল, রাগের মাথায় ভুল করে ফেলেছি, এবারের মতো মাফ করে দিন, আমি শুধরে যাব। আরশিয়ান ভাবলেশহীন গলায় বলল, সেই সুযোগ তুমি হারিয়েছ। আরশিয়ান নির্লিপ্তভাবে পিস্তলটা আরভিদের দিকে তাক করতে প্রাণ ভয়ে আরভিদ হাঁপানো কণ্ঠে বলে উঠল, আপনার প্রথম স্ত্রীর খুনির জীবন বৃত্তান্ত এবং বর্তমান ঠিকানা আমি জানি। আরশিয়ান থমকালো। ইস্তিরাজ এবং তারজিয়ানের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। আরশিয়ান সামান্য নড়ে চড়ে উঠে বলল, তুমি আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছো। আরভিদ ব্যথায় গুঙিয়ে উঠে বলল, যমদূতকে সামনে রেখে মিথ্যা বলার মতো সাহস আমার নেই। আপনি যদি আমার জীবন ভিক্ষা দেন, তবে আমি আপনাকে সেই আগন্তুকের খোঁজ দেব। আমি জানি চৌধুরীরা কখনো কথার বরখেলাপ করে না। আরশিয়ান কপালে পিস্তল ঠেকিয়ে লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দিলাম তোমার জীবন ভিক্ষা, এবার বলো সত্যটা। সাবধান, যদি ইনভেস্টিগেট করে এর সত্যতা যাচাই করে কোনো কপটতা ধরা পড়ে, তবে নিকৃষ্টতম মৃত্যু হবে তোমার। আরভিদ ফাঁকা ঢোক গিলে ক্ষীণ স্বরে বলে ওঠে, আপনার স্ত্রীকে খুন করেছে রাওশান ওয়াশিস্তের মেয়ে রাদিয়া ওয়াশিস্ত। বর্তমানে নামধাম পাল্টে সে অন্য পরিচয়ে নিষ্পাপ মানুষের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে। যন্ত্রণাত্তরে কথা আটকে আসে আরভিদের। আরশিয়ান বিচলিত কণ্ঠে শুধায়, তার বর্তমান পরিচয় কি, কোথায়? আরভিদ তাকে মাঝপথে থামিয়ে দিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, সে আর কেউ নয়, বরং আপনার দ্বিতীয় স্ত্রী অধরা ইসলাম প্রিমা। চলবে।